ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্বিনেশন। সবাইকে স্বাগত জানাচ্ছি অনলি পুলিশ সিরিজ। পুলিশের জন্য, পুলিশের এসআই এবং কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন করছো সে সমস্ত প্রত্যেক অ্যাসপিরেন্টের জন্য আমি নিয়ে এসেছি ইতিহাসের বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, কমনযোগ্য, 100% কমনযোগ্য, খুবই বেস্ট কোশ্চেন। তার কারণ আমি প্রিভিয়াস ইয়ার আলোচনা করেছি বিগত 10 বছরের, ঠিক আছে, 10 ইয়ার যত পশ্চিমবঙ্গে যত পুলিশের এক্সাম হয়েছে, এসআই বলো, কনস্টেবল বলো, সেগুলো আলোচনা করেছি। আমার প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্টের নাম হচ্ছে অনলি পুলিশ বলে, ওখানে তোমরা দেখতে পারো যদি না দেখো। তো সেখানে তোমরা দেখেছো যে ইতিহাস থেকে কত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 50টা কোয়েশ্চেনের মধ্যে প্রায় 13 থেকে 14টা কোয়েশ্চেন ইতিহাস থেকেই আসে, ঠিক আছে। সেই কারণে হিস্ট্রি থেকে আমি সাবজেক্ট ওয়াইজ জেনারেল অ্যাওয়ারনেস আলোচনা করছি। এইটা হচ্ছে সেট নাম্বার 1, ঠিক আছে, এটা সেট নাম্বার 1। যদি সেট নাম্বার এই তোমার ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং হচ্ছে শেষ অবধি দেখতে হবে, প্রচুর ইনফরমেশন দেবো এখানে, ঠিক আছে। একটা ভিডিওর মধ্যেই 15 মিনিট 20 মিনিটের ভিডিওতে তুমি এত কিছু পাবে যে তুমি ওই এমসিকিউ মানে কোশ্চেন আনসার না করে এখানে কনসেপ্ট ওয়াইজ আলোচনা করেছি, তাই এটা তোমাদের বেশি হেল্পফুল হবে। তো বেশি দেরি করবো না, চলো তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন বলছে, মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম খাদ্যশস্য ছিল কোনটি? কেউ জানো? মানুষের দ্বারা খাদ্যশস্য যেটি ছিল সেটি হচ্ছে জব। ওকে, মানে হচ্ছে বার্লি আনসার হবে, বার্লিকে জব বলা হয়। এটি মানুষ প্রথম চাষ করতে শুরু করে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন বলছে যে নিম্নলিখিত তালিকা 1 এর সাথে তালিকা 2 এর ম্যাচ করো। তালিকা 1 এ আছে হচ্ছে প্রাচীন সাইট, কিছু হরপ্পার কিছু এলাকা অঞ্চল রয়েছে এবং হচ্ছে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, সেখানে কি পাওয়া গেছে সেগুলো। প্রথমত লোথাল বলি, লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। লোথালে পাওয়া গেছিল কি? লোথালে পাওয়া গেছিল ডকইয়ার্ড, মানে হচ্ছে প্রাচীনতম বন্দরের নিদর্শন পাওয়া যায় ভারতের, ঠিক আছে। এটি কোথায় অবস্থিত? এটি গুজরাটে, গুজরাট। তারপরে কালীবঙ্গান হচ্ছে কালো চুরি, যেটি হচ্ছে লাঙ্গলের মাঠ পাওয়া যায়, এটি হচ্ছে রাজস্থানে পড়ে, ঠিক আছে, রাজস্থান। ধুলাবিরা এটাও গুজরাটের একটি কি বলে সাইট বা তোমার অঞ্চল। সে এখানে কি পাওয়া গেছিল? এখানে পাওয়া গেছিল হচ্ছে তোমার 4 নম্বর হরপ্পা লিপির 10টি বড় আকারের চিহ্ন সমন্বিত একটি শিলালিপি পাওয়া যায়, ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে। বানওয়ালি এটা হরিয়ানাতে পড়ে, পাওয়া গেছিল লাঙ্গলের পোড়ামাটির প্রতিরূপ, এখানে লাঙ্গলের পোড়ামাটির প্রতিরূপ পাওয়া গেছিল, ঠিক আছে। আর লাঙ্গলের মাঠ পাওয়া গেছিল, লাঙ্গল দ্বারা চাষ হতো, সেটা হচ্ছে লোথালে পাওয়া গেছিল, ঠিক আছে। বানওয়ালি পাঞ্জাবে পড়ে। এইটাও কোশ্চেন দেয় যে কোনটা কোন রাজ্যে পড়ে বর্তমানে। ধোলাবিরাও বললাম গুজরাটে পড়ে, এটা রাজস্থানে পড়ে, ঠিক আছে। অপশন মিলিয়ে নেবে তোমরা তাহলে। 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে এখানেও তালিকা 1 এর সাথে তালিকা 2 এর ম্যাচ করতে হবে। তালিকা 1 এ আছে হচ্ছে হরপ্পার কিছু জনবসতি এবং সেখানকার কোন নদীর তীরে অবস্থিত। দেখো হরপ্পা আসলে কি হয়, এটি হচ্ছে সিন্ধু সভ্যতা আমরা চিনি, তার কারণ সিন্ধু নদীর উভয় তীরে এই সাইটগুলো বা অঞ্চলগুলো আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। সিন্ধু নদীর তীরে পাওয়া গেছিল বলে সিন্ধু অববাহিকার তীরে, সেই কারণে সিন্ধু সভ্যতা বলি আমরা, বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এবার এটাকে হরপ্পা নামেও চিনি, হরপ্পা সভ্যতা নামেও চিনি, তার কারণ 1921 সাল, মানে হচ্ছে তোমার দয়ারাম সাহানি, তিনি হচ্ছেন প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করে, যেটি সেটা হচ্ছে হরপ্পা, তোমার সিন্ধু সভ্যতার যে সাইটটি আবিষ্কার করেছিল সেটা হচ্ছে হরপ্পা, সেই জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে বলে পুরো সভ্যতাটাকে হরপ্পা নামে জানা হয়। তো হরপ্পা অবস্থিত কোথায়? হরপ্পা অবস্থিত পাকিস্তানের ইরাবতী নদীর তীরে, যেটাকে আমরা রাবি নদী নামেও চিনি, ঠিক আছে, রাবি নামেও চিনি। ওকে, কালীবঙ্গান একটু আগে বললাম, এটা হচ্ছে রাজস্থানে। কালোচুরি যার নাম, এইটা অবস্থিত হচ্ছে ঘাগর নদীর তীরে, যেটাকে আমরা সরস্বতী নামেও চিনি, বর্তমানে আর এক্সিস্ট করেন, এটা নেই, সরস্বতী নদী। লোথাল এটাও গুজরাটে পড়ে, দেখলাম একটুখানি প্রাচীনতম বন্দর আবিষ্কার হয়, এটা হচ্ছে ভাগবান নদীর তীরে বা ভার্গব নদী। ওকে, আর রোপার হচ্ছে শতদ্রু নদী, এইটা হচ্ছে পাঞ্জাবের একটি জায়গা, বর্তমানে প্রেজেন্টে পাঞ্জাবে পড়ে। শতদ্রু মানে হচ্ছে সুতলেজ রিভার, ঠিক আছে। আচ্ছা, মনে রেখে দিও। আচ্ছা, যদি বলা হয় হরপ্পা সভ্যতাকে উত্তর দক্ষিণে ডিভাইড করো, মানে ডিভাইড মানে কি, উত্তর দক্ষিণে যদি বলতে লাগে, তাহলে একদম নর্থে যে অঞ্চলটা পড়েছে, সেই আবিষ্কার হওয়া যে জায়গাটা, সেটা হচ্ছে তোমার মান্ডা নামে একটি জায়গা, মান্ডা, যেটা বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীর,
জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যে পড়ে, ঠিক আছে। দক্ষিণতম যে অঞ্চলটা সেটা হচ্ছে দৈমাবাদ, ঠিক আছে। এইটা পরে হচ্ছে মহারাষ্ট্রে, বর্তমানে মহারাষ্ট্র, দৈমাবাদ, ঠিক আছে। আচ্ছা, আর উত্তরতম যে অঞ্চলটা সেটা ইউপিতে পড়ে, সেটা হচ্ছে কি বলে, সেটা হচ্ছে আলমগীরপুর, আলমগীরপুর, এটা ইউপির একটি সাইট। আর পূর্বতম যে জায়গাটা সেটা হচ্ছে তোমার সুৎকা জেন্দার, ঠিক আছে। এটি পাকিস্তানে পড়ে, বর্তমানে পাকিস্তানে পড়ে। আর যদি এদের রিভারের নাম বলতে লাগে, যে বলো কোনটা কোন নদীর তীরে অবস্থিত, তাহলে মান্ডা হচ্ছে গোদাবরীর ট্রিবিউটারির নাম হচ্ছে, সরি, মান্ডা হচ্ছে চেনাব নদীর তীরে, মানে হচ্ছে তোমার, আরে কি বলে, চেনাব নদীকে চন্দ্রভাগা নদীর তীরে, চেনাব বা চন্দ্রভাগা নদীর তীরে হচ্ছে তোমার আলমগীরপুর। এইটা ইউপিতে পড়ে, এটাকে হচ্ছে হিন্দন রিভার, ছোট একটি নদী হিন্দন, যেটি হচ্ছে তোমার যমুনার উপনদী, ঠিক আছে। দৈমাবাদ পরে হচ্ছে গোদাবরীর উপনদীর নাম হচ্ছে প্রভারা, গোদাবরীর উপনদী, ঠিক আছে। যেসব নদীর নাম বলছি কিন্তু, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে নিষ্কো, এটার স্পেলিংটা এইরকম হবে, এখানে লিখে, নিষ্কো কি? নিষ্কো হচ্ছে সেই সময় ছিল সোনার অলংকার, কোন যুগে? বৈদিক যুগে। বৈদিক যুগে সোনার অলংকারকে নিষ্কো বলতো, যেটা হচ্ছে মহিলারা গলায় পরতো, গলার অলংকার, ঠিক আছে, গলার অলংকার বা নেকলেস বলতে পারো। এইটাকে তারা মুদ্রা হিসেবে চালাতো। তো কোনো পরীক্ষায় যদি আসে যে প্রাচীন ভারতে বৈদিক যুগের মুদ্রা কি, সেটা হচ্ছে নিষ্কো। অ্যাকচুয়ালি কোনো সেরকম ইয়ে কি বলে, কোনো মুদ্রা সেরকম ভাবে ছিল না যে এরকম গোল কয়েন কোনো স্থাপন করবে, কোনো কয়েন এরকম পাওয়া যায়নি, এইটাই বলা হতো। 5 নম্বর, গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার লাগাবে কোয়েশ্চেনটাতে। গায়ত্রী মন্ত্র প্রথমত বলি কোন দেবীর জন্য সমর্পণ? এটা হচ্ছে সাবিত্রী, সাবিত্রী দেবীর জন্য সমর্পিত। কোন নদীর তীরে এইটিকে লেখা হয়েছে? এটি হচ্ছে সরস্বতী নদী, সরস্বতী নদীর তীরে বসে এটি লেখা হয়। ঋগ্বেদের দশম মন্ডল ছিল, টোটাল মন্ডল কটা ছিল? ঋগ্বেদের টোটাল মন্ডল ছিল হচ্ছে 10টা, ঠিক আছে। তার মধ্যে তৃতীয় মন্ডলে এই গায়ত্রী দেবীর মন্ত্র পাওয়া যায়, তৃতীয় মন্ডলে পাওয়া যায়, ঠিক আছে। বেশ, আর কি, হ্যাঁ, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে বিশ্বামিত্র তিনি এই মন্ত্রটি রচনা করেছেন। ইন্দ্র হচ্ছে প্রধান দেবতা ইন্দ্র ইম্পর্টেন্ট দেবতা, তার নামে 250টা হাইম বা 250টা মন্ত্র রয়েছে ঋগ্বেদে, ঠিক আছে। আচ্ছা, বেশ, পরের প্রশ্ন। আরেকটা কথা বলি, কার কথা হচ্ছে, কাদের কথা হচ্ছে? আর্য। তো আর্যদের কথা যখন হচ্ছে, কি আছে, হ্যাঁ চলো, আর্যদের কথা যখন হচ্ছে তাহলে বলি, আর্যদের আদি বসতি কোথা থেকে এসছে? কিসের কথা বলছি আমরা? আদি বসতি। একটা হচ্ছে আদি বসতি, আরেকটা হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে ভারতে এসে কোথায় বসবাস করেছিল, ঠিক আছে। প্রথম বাসস্থান কোথায়? ভারতে। এই দুটো নিয়ে খুবই আর কি তোমাদের কোশ্চেন দিয়ে থাকে। যদি বলা হয় আদিবসতি কোথা থেকে এসেছিল তারা, তাহলে এক কথায় উত্তর হবে আদিবসতি হবে অনেকগুলো তাদের ইয়ে ছিল, তোমার কি বলে, মতামত ছিল, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু সব থেকে অ্যাকসেপ্টেবল যেটা ছিল সেটা হচ্ছে মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া থেকে তারা এসেছিল। এই কথাটা বলেছিল কে? এই কথাটা বলেছিল ম্যাক্স মুলার তিনি বলেছিলেন, ঠিক আছে। আর প্রথম বসতি স্থাপন করে সপ্তসিন্ধু অঞ্চলে, ঠিক আছে। আর এছাড়া আদি বসতি নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। কেউ বলে হচ্ছে তিব্বত থেকে এসেছিল, মাঝে মাঝে না পেনটা করে ডিস্টার্ব। কেউ বলে তিব্বত থেকে এসেছিল। তিব্বতের কথাটা কে বলেছে? তিব্বতে বলেছে হচ্ছে দয়ানন্দ সরস্বতী,
দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন তিব্বত থেকে এসেছেন, ঠিক আছে। আচ্ছা, আর বলেছেন উত্তর মেরু। উত্তর মেরু কে বলেছেন উত্তর মেরুর কথা? উত্তর মেরুর কথা বলেছেন আর্কটিক হোম অফ বেদাস, এই বইটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে তিলক। তিলক বলেছিলেন। এছাড়াও অনেক ব্যাপার আছে, কেউ বলেছে হাঙ্গেরি, কেউ বলেছে ঠিক আছে। তো এই কটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে তাই বলে দিলাম। 6 নম্বর প্রশ্ন বলছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায়? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে, ঠিক আছে। এবার তোমাদের কনফিউশন হবে যে কপিলাবস্তু কেন হলো না? আমরা তো বলেছি ছোটবেলা থেকে কপিলাবস্তু বড় একটা জায়গা, তো কপিলাবস্তুর একটি খুব স্পেসিফিক্যালি যদি বলতে লাগে কপিলাবস্তু কোথায়, তাহলে লুম্বিনী আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, এটি হচ্ছে তোমার ষোড়শ মহাজন পদের মধ্যে একটি ষোড়শ মহাজন পদ ছিল, নাম হচ্ছে কোশল। এই কোশলের আন্ডারে ছিল হচ্ছে লুম্বিনী, তো কোশলে জন্মগ্রহণ করে লুম্বিনীতে। এবার এই কোশলের তোমার কি বলে রাজধানী হচ্ছে সরাবস্তি। কোশলের রাজধানী হচ্ছে কি সরাবস্তি, ঠিক আছে। সরাবস্তিতে গৌতম বুদ্ধ সব থেকে তার জীবনের বেশি সময় কাটিয়েছিলেন এই সরাবস্তিতে। কোশলের রাজার নাম ছিল প্রসেনজিৎ, ঠিক আছে। কোশল রাজ প্রসেনজিৎ জিজ্ঞাসা করে যে গৌতম বুদ্ধের সমসাময়িক রাজা কে ছিলেন? কোশল রাজ প্রসেনজিৎ, ঠিক আছে। আর এই কোশল ইম্পর্টেন্ট ছিল এই কারণে, আরেকটা কারণে যে গৌতম বুদ্ধের জন্মস্থানও কোশাল, মানে সরাবস্তি তোমার কোশলে। আবার আরেকজন রামচন্দ্র, যে আমাদের হিন্দু দেবতা রামচন্দ্র, তারও জন্মস্থান কোথায়? অযোধ্যাতে। আর এই অযোধ্যা কোথায় পড়ে? অযোধ্যা পড়ে হচ্ছে কোশালেই পড়ে, ঠিক আছে। কোশাল মহাজন পদে পড়ে। কোন নদীর তীরে? কোন নদীর তীরে? সরয়ু নদী। অযোধ্যা হচ্ছে সরয়ু সরয়ু নদী, সরয়ু নদী। আর এই সরয়ু নদী কোশলকে দুই ভাগে ভাগ করা যায়। চলো, ঠিক আছে, ভালো কথা। গৌতম বুদ্ধের পিতার নাম বলো। পিতার নাম হচ্ছে শুদ্ধোধন। শুদ্ধোধন। তিনি শাক্য বংশীয় রাজা ছিলেন, ওই জন্য গৌতম বুদ্ধকে কি বলতে হবে? শাক্য মুনি। তার মায়ের নাম কি? মায়া দেবী। মায়া দেবী। মায়াদেবী হচ্ছে, এটা পাবে না কোনো বইতে, অনেক বইতেই নেই। কলিয়ান বংশের রানী ছিলেন, মানে রানী মানে কলিয়া বংশের মেয়ে ছিলেন। কলিয়ান লিখে নেবে না জানা থাকলে। তোমরা রিভিশন করে নাও, যেটা জানো সেটা, না জানো যেটা আছে লিখে নিতে হবে, ঠিক আছে। তো মায়াদেবী কলিয়ান বংশের রাজা ছিলেন, তো ভালো কথা, বেশ ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন। 7 নম্বর প্রশ্ন বলছে যে নিম্নলিখিত স্থানে 4টি বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল, সেগুলোকে ক্রমানুযায়ী কালক্রমে সাজাও। এই 4টে জায়গাতে কি হয়? 4খানা বৌদ্ধ সম্মেলন হয়। সবার প্রথমে হয় কোথায়? সবার প্রথমে হয় হচ্ছে রাজগৃহতে। কে করেছিল? 1 নম্বর বেটা, ঠিক আছে। রাজগৃহ প্রথমটা কে করিয়েছিল? রাজগৃহতে। রাজগৃহতে হচ্ছে হর্যঙ্ক বংশীয় রাজা অজাতশত্রু। তিনি করিয়েছিলেন। তারপরে 2 নম্বর হচ্ছে বৈশালী। বৈশালীতে করিয়েছিল কালাশোক। কালাশোক কোন বংশীয় রাজা? কালাশোক হচ্ছে হর্যঙ্ক। হর্যঙ্কের পরে হচ্ছে শিশুনাগ বংশীয় রাজা। তারপরে 3 নম্বর হচ্ছে তোমার কুন্দলবন। আর কে করেছিল? অশোক, সম্রাট অশোক। এবং 4 নম্বর সম্মেলনটি হয়েছিল, সেটি হয়েছিল কনিষ্কের আমলে। কনিষ্কের আমলে হয়েছিল, আর এটি হয়েছিল হচ্ছে কোথায়? কাশ্মীরে, জম্মু কাশ্মীরে, ঠিক আছে। জম্মু কাশ্মীরে হয়। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে যে নিচের কোনটি বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে সাধারণ নয়? সাধারণ মানে মিলে না, অমিল রয়েছে। অমিল কোনটা? অমিল হচ্ছে অহিংস দুটো ধর্মে, বিশেষ করতে অহিংস নীতিতে বেদের প্রতি উদাসীনতা ছিল। তার কারণ হচ্ছে বেদে বর্ণে বিভক্ত ছিল, 4টি বর্ণ। পরবর্তীতে বেদের যুগকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ঋগ্বৈদিক যুগ ও প্রাচীন বৈদিক যুগ। 2 নম্বর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। আস্তে আস্তে সমাজ খুবই কঠোর হয়ে যায় এবং হচ্ছে বর্ণভেদ প্রথা খুবই কঠোর হয়ে যায়। এবং 4 নম্বর যে বর্ণ ছিল না, তোমার শূদ্র ছিল, তারা হচ্ছে বৈদিক যে ভাষা, সংস্কৃত ভাষা, সেইটাও পড়াশোনা করার সুযোগ পেত না এবং বৈদিক দেবদেবীরও পুজো করার সুযোগ পেত না। তারা খুবই তাচ্ছিল্যের সাথে সমাজের বাইরে থাকতেন। সেই কারণে এই কি হয় তোমার, এই জৈন বৌদ্ধ এই ধরনের ধর্মগুলো প্রভাব বিস্তার করতে থাকে তাদেরকে নিয়ে। তো বেদের প্রতিও তাদের উদাসীনতা ছিল একটা, এবং ছিল না যেটা মিল, যেটা অমিল যেটা ছিল সেটা হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগ মানে হচ্ছে স্লো ডেথ, মানে হচ্ছে স্টারভেশন, মানে
কি বলে উপবাস করতে করতে, ধ্যান করতে করতে উপবাসে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন দেবতার নামে। এমনই একজন রাজা ছিলেন, নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেছিলেন ভদ্রবাহুর থেকে, এবং তিনি তাকে কোথায় নিয়ে গেছিল? কর্ণাটকের শ্রাবণ বেলাগোলায় নিয়ে গিয়ে কর্ণাটক অবস্থিত তিনি স্লো ডেথ বা স্বেচ্ছা মৃত্যু বরণ করেন। মনে থাকবে। নেক্সট কোশ্চেন বলছে কি, মগধের কোন শাসক সিংহাসনে বসার জন্য পিতাকে হত্যা করেছিলেন এবং একই কারণে মানে সিংহাসনে বসার জন্য তার পুত্র তাকে হত্যা করেছিলেন? কে? এটা হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু মেরেছিলেন তার পিতা বিম্বিসারকে, এবং হচ্ছে উদয়ন মেরেছিলেন তার পিতা অজাতশত্রুকে। তো উদয়ন ছিলেন তার পুত্র। ওকে, আচ্ছা, কি বলে, মগধ ষোড়শ মহাজন পদের মধ্যে সব থেকে শক্তিশালী ছিল হচ্ছে মগধা। ঠিক আছে, তো মগধ এত শক্তিশালী হওয়ার কারণ কি? মগধ এত শক্তিশালী হয়ে গেল কেন? তার মধ্যে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ আমরা বলতে পারি যে মগধ হচ্ছে তোমার কি ছিল, তার যে রাজধানী, দুটো রাজধানী ছিল। একটা হচ্ছে তোমার পাটলিপুত্র, আর প্রথম রাজধানী রাজগৃহ। রাজগৃহ ছিল 3টে পাহাড় দ্বারা ঘেরা, সিকিউর বহিঃশত্রুদের আক্রমণ থেকে, এবং হচ্ছে সোন নদী এবং গঙ্গা নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র অবস্থিত। ঠিক আছে, তো সেই কারণে এখানে আক্রমণ হতো না। এবং হচ্ছে বিহারের খুবই গঙ্গা অববাহিকাতে অবস্থিত হওয়ার কারণে কৃষিতে উন্নত ছিল। দক্ষিণে ঝাড়খণ্ড রিজিয়নে ঘন জঙ্গলে হাতি এবং হচ্ছে লোহা আবিষ্কার হয়েছিল সেই জায়গাতে। সেই কারণে তারা তাদের সেনাবাহিনী প্রচুর পরিমাণে স্ট্রং করে নেয়। সেই কারণে মগধ খুবই শক্তিশালী ছিল। মগধের প্রথম যেই রাজবংশটি ছিল সেটি হচ্ছে হর্যঙ্ক বংশ। হর্যঙ্কদের হারিয়ে তারপরে কারা আসে? হর্যঙ্কদের হারিয়ে আসে হচ্ছে শিশুনাগ। ঠিক আছে, 3 নম্বর, শিশুনাগদের হারিয়ে কারা আসে? শিশুনাগদের হারিয়ে আসে হচ্ছে নন্দ। ঠিক আছে, 4 নম্বর, নন্দদের হারিয়ে কারা আসে? নন্দদের হারিয়ে আসে হচ্ছে নন্দদের হারিয়ে কে আসে? নন্দদের হারিয়ে আসে হচ্ছে মৌর্য। মৌর্যদের হারিয়ে 5 নম্বর আসে হচ্ছে মৌর্যদের হারিয়ে কারা আসে? মৌর্যদের হারিয়ে আসে হচ্ছে শুঙ্গ, এবং 6 নম্বর হচ্ছে কান্ন। তো এইভাবে হচ্ছে মগধে রাজধানী কি বলে রাজবংশগুলো রুল করতে শুরু করে। আচ্ছা, প্রথম রাজধানী ছিল হচ্ছে মগধের প্রথম রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ বা রাজগীর। ঠিক আছে, পরবর্তীতে প্রথম পাটলিপুত্রে যে রাজধানী স্থাপন করে সেটা উদয়ন করে। পাটলিপুত্রতে রাজধানী নিয়ে যাবে, পাটলিপুত্রের স্থাপনা যদি বলা হয় তাহলে উদয়ন বলবো। উদয়ন হচ্ছে অজাতশত্রুর পুত্র। এটা হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থলে অবস্থিত, এটা গঙ্গা ও সোন নদীর সঙ্গমে। শেষ প্রশ্ন, মগধের কোন রাজা অপর পরশুরাম নামে পরিচিত ছিলেন? মগধের কোন রাজা? মগধের হচ্ছে বিন্দুসার নয়, অজাতশত্রু নয়, কালাশোক নয়, মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ হচ্ছে নন্দ বংশের ফাউন্ডার। তিনি হচ্ছেন পরশুরাম নামে পরিচিত। যার আরো কিছু উপাধি রয়েছে, তার মধ্যে একরাট, তারপর হচ্ছে সর্বক্ষত্রান্তক বলতে পারি আমরা, সর্বক্ষত্রান্তক। আর কি বলতে পারি? 3 নম্বর উগ্রসেন নামেও তাকে পরিচিত ছিল। ঠিক আছে, আচ্ছা, কালাশোকের কথা তো বললাম, তিনি হচ্ছেন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করিয়েছিলেন। ঠিক আছে, তো শেষ আজকের মতন এখানেই। চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি আমরা আলোচনা করলাম, বেশ প্রচুর ইনফরমেশন আমরা দিয়েছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি সাবজেক্ট নিয়ে। ততক্ষণে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। PDF আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে।